গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত নেই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব নাম্বার 1 এক্সাম প্রিপারেশন অ্যাপ ইন ওয়েস্ট বেঙ্গল। তো ডব্লিউবিসিএস এবং অন্যান্য সমস্ত পরীক্ষার লেটেস্ট কোর্সের জন্য এখনই আপনারা ডাউনলোড করুন এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপ। সমস্ত লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনের মধ্যে প্রোভাইড করা আছে। ক্লিয়ার? চলো, তো আজকে তোমাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট 25টা কোয়েশ্চেন করাবো, যেখানে প্রত্যেকটা কোয়েশ্চেন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। যে সমস্ত ক্যান্ডিডেটরা ডব্লিউবিসিএস 2021-এর জন্য প্রিপারেশন করছো, তাদের প্রিপারেশনটাকে আরও বেটার করার জন্য কিন্তু এই কোর্সটা আনা হয়েছে। ভালো করে তোমরা কিন্তু ক্লাসগুলো ফলো করবে এবং যে সমস্ত প্রশ্নগুলো এখানে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভালো করে পড়বে, দরকার পড়লে এগুলোকে একটু খাতায় নোট ডাউন করে রেখো, কারণ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হতে পারে এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো সে কারণে তোমাদের সকলকে যে রিকোয়েস্ট থাকবে, ক্লাসটি করার সাথে সাথে তোমরা কিন্তু কপি পেন নিয়ে বসো। ক্লাসগুলো যখন কোশ্চেনগুলো করা হবে সেই কোশ্চেনগুলো পারলে একটু খাতায় নোট ডাউন করে নিও। ক্লিয়ার? আর এই ক্লাসটির পিডিএফ এমএইচ এডুকেশন ল্যাবের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করে দেওয়া হবে। এখনও যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি, অতি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেও। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রোভাইড করা আছে। ক্লিয়ার? চলো, তো আজকের ফার্স্ট কোশ্চেনে কি আছে, 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু ড্যাশ। 1 ন্যানোমিটার ইকুয়ালস টু কত মিটার, বা ন্যানোমিটারের ভ্যালু কত? সঠিক উত্তরে যাবে অপশন এ 10⁻⁹ মিটার, অর্থাৎ 1/10⁹ মিটার। এটাকে আমরা লিখতে পারি 10⁻⁹ মিটার। ক্লিয়ার? তো দেখে নিয়ে ব্যাপারে, দ্য ন্যানোমিটার ইজ আ ইউনিট অফ লেন্থ ইন মেট্রিক সিস্টেম ইকুয়াল টু 1 billionth of meter, that is 0.000000001 or 10⁻⁹ মিটার। তাহলে ন্যানোমিটার হচ্ছে কি একটা মেট্রিক সিস্টেমের ইউনিট অফ লেন্থ, যার ভ্যালু কত হচ্ছে 1 billionth of meter, দ্যাট ইজ 10⁻⁹ মিটার, অথবা 1/10⁹ মিটার। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেন কি আছে, দ্য ফোর্থ স্টেট অফ ম্যাটার ইজ নোন অ্যাজ। তো আমরা জেনারেলি জানি যে স্টেট অফ ম্যাটার কটা হয়, তিনটে, সলিড, লিকুইড আর গ্যাস। আর একটা কিন্তু স্টেট অফ ম্যাটার হয়, তো সেই স্টেট অফ ম্যাটারের নাম কি? সঠিক উত্তর যাবে অপশন ডি, সেটা হচ্ছে প্লাজমা। তো প্লাজমা হচ্ছে আর একটা ফোর্থ স্টেট অফ ম্যাটার। দ্য ফোর্থ স্টেট অফ ম্যাটার ইজ প্লাজমা। ইট ইজ হট আয়নাইজড গ্যাস। মানে যখন আমি যদি মনে করো কোনো প্লেটে বা কোনো বাটিতে যখন আমরা কোনো জলকে গরম করছি, গরম করার পর কী হচ্ছে, স্টিম বেরোচ্ছে, ভাপ বেরোচ্ছে, তাহলে এই যে ইট ইজ আ হট আয়নাইজড গ্যাস, এই হট আয়নাইজড গ্যাস যেটাকে বলা হচ্ছে কি, সেটা হচ্ছে কি প্লাজমা স্টেট অফ ম্যাটার। ইট কন্টেন্স ইকুয়াল নাম্বার অফ পজিটিভলি চার্জ আয়ন্স অ্যান্ড নেগেটিভলি চার্জ আয়ন্স। তাহলে এর মধ্যে যে আয়ন্সগুলো আছে সেগুলো কিন্তু ইকুয়াল নাম্বার অফ পজিটিভলি চার্জ আয়ন্স আছে আর ইকুয়াল নাম্বার অফ নেগেটিভলি চার্জ আয়ন আছে। অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স আর ডিফারেন্ট ফ্রম অর্ডিনারি গ্যাসেস। আর অর্ডিনারি গ্যাসেসের সাথে তার ক্যারেক্টারিস্টিক্সগুলো কী হচ্ছে, কিছু ডিফারেন্স আছে। বুঝতে পারলে? তাহলে প্লাজমা স্টেট অফ ম্যাটার কোনটাকে বলা হচ্ছে? তাহলে যখনই কোনো বাটিতে আমরা গরম জল করছি, সেই গরম জল থেকে যখন ভেপারটা বেরোচ্ছে সেটা হচ্ছে গ্যাস। ঠিক আছে, গ্যাস। কিন্তু হট যদি গ্যাস হয়, হট আয়নাইজ গ্যাসকে বলা হচ্ছে কি প্লাজমা স্টেট অফ ম্যাটার। বুঝতে পেরেছো? চলো, নেক্সট কোশ্চেন আর কি আছে, হুইচ টাইপ অফ এনার্জি ইজ ওল্ডেস্ট এনার্জি টু ম্যান। তা সব থেকে ওল্ডেস্ট এনার্জি, ওল্ডেস্ট নোন এনার্জি মানুষের কাছে কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সেটা হচ্ছে জিওথার্মাল এনার্জি। ঠিক আছে, জিওথার্মাল এনার্জি হচ্ছে সব থেকে ওল্ডেস্ট এনার্জি, মানুষ সেটাকে জানে। একটু দেখে নিই ব্যাপারে, geothermal energy is a thermal energy generated and stored in the earth. Thermal energy is the energy that determines the temperature of matter. তাহলে জিওথার্মাল এনার্জি এর হচ্ছে একটা থার্মাল এনার্জি, যেটি কোথায় থাকে স্টোর করা, আর্থের ভিতরে। ঠিক আছে, আর্থের ভিতরে কিন্তু এনার্জিটা জেনারেলি স্টোর করা থাকে। আর থার্মাল এনার্জি কি ডিটারমাইন করে, সেটা হচ্ছে টেম্পারেচার অফ আ ম্যাটার। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেন আগে আছে, ইন আ ফোটো সেল লাইট এনার্জি ইজ কনভার্টেড ইনটু। ফোটো সেলে লাইট এনার্জিটা কিসে পরিণত হয়, কনভার্ট করে কিসে? ফোটো সেল যেটা হয় সেখানে যে লাইট এনার্জিটা কিসে কনভার্ট হয়? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। তো জেনারেলি যে ফোটো সেলগুলো হয় সেখানে যে যখনই লাইট এনার্জি সেখান থেকে কিসে কনভার্ট হয়, সেটা হচ্ছে ইলেকট্রিক এনার্জিতে কনভার্টন হয়। একটু দেখে নিই ব্যাপারে, ফোটো সেল ইজ এ সলিড স্টেট ইলেকট্রনিক ডিভাইস দ্যাট কনভার্টস light into electrical energy by producing a voltage or that use light to regulate the flow of current. তাহলে ফোটো সেল হচ্ছে একটা সলিড স্টেট ইলেকট্রনিক ডিভাইসের, যেটা কি কনভার্ট করে, লাইটকে কনভার্ট করে কিসে, ইলেকট্রিক্যাল এনার্জির মধ্যে এটাকে কনভার্ট করে দিয়ে তার মধ্যে থেকে কিন্তু ফ্লো অফ কারেন্ট ইজিলি রেগুলেট করতে পারে। বুঝতে পেরেছো? তাহলে এই যে ফোটো যে সেল হয় সেখানে কি হয়, লাইট এনার্জিটাকে
কিসে কনভার্ট হয়, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, দ্য স্লোপ অফ ড্যাশ গ্রাফ রিপ্রেজেন্ট অ্যাক্সিলারেশন। তো কোন গ্রাফের স্লোপটাকে আমরা অ্যাক্সিলারেশন বলি, ঠিক আছে, কোন গ্রাফের স্লোপটা কিন্তু ডিটারমাইন করে অ্যাক্সিলারেশন। তাহলে যদি মনে করি একটা গ্রাফ ড্র করি, তাহলে ভেলোসিটি আর টাইম যদি হয়, তাহলে সেখানে যে গ্রাফটা তৈরি হবে তাহলে সেটাকে বলছি কি আমরা কি অ্যাক্সিলারেশন। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফ যেটা হয় সেখান থেকে কি আমরা জানতে পারি, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? অপশন কোনটা যাবে? অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। The slope of velocity time graph represent acceleration. The velocity versus time graphs for the two type of motion, constant velocity and changing velocity. Acceleration is a rate of change of velocity of an object. তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের যে স্লোপটা হয় সেখান থেকে কিন্তু আমরা কি ডিটারমাইন করি, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিটারমাইন করি। ক্লিয়ার? আর ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ কিন্তু দুটো টাইপের হয় মোশনের জন্য, সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য হয়, একটা চেঞ্জিং ভেলোসিটির জন্য হয়। ক্লিয়ার? আর অ্যাক্সিলারেশনের ডেফিনেশন হচ্ছে অ্যাক্সিলারেশন ইজ আ রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটিকে আমরা কি বলি, অ্যাক্সিলারেশন। এটা হচ্ছে অ্যাক্সিলারেশনের ডেফিনেশন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, which is used to change the speed of a fan. ফ্যান সবাই আমরা ইউজ করি, সেখানে যে জিনিসটা দিয়ে আমরা স্পিডটাকে বাড়াই কমাই, তো সেই জিনিসটাকে আমরা জেনারেলি কি বলি? সঠিক উত্তরে যাবে অপশন সি, রেগুলেটর। তো সবাই আমরা দেখেছি সুইচ বোর্ডে রেগুলেটর থাকে, আর রেগুলেটরের কাজ কি হচ্ছে, ফ্যানটাকে কন্ট্রোল করা, স্পিডটাকে কমানো, স্পিডটাকে বাড়ানো। ঠিক আছে? আর এই যে স্পিড বাড়াচ্ছে, স্পিড কমছে, সেটা কিসের জন্য হয়, সেটা হচ্ছে কিন্তু ফ্যানের রেগুলেটরের জন্যই হচ্ছে। তো দেখে এর ব্যাপারে, regulator is used to regulate or control the speed of fan and provided in a convenient environment for a resident. তো রেগুলেটর দিয়ে আমরা কি অপারেট করি, ফ্যানের স্পিডটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করি ফ্যানের স্পিডটা রেগুলেটর দিয়ে। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, দ্য টেম্পারেচার অফ মেটাল ওয়্যার ইজ ড্যাশ when the current is passed through it. তাহলে একটা মেটাল ওয়্যার থেকে যখন ইলেকট্রিসিটি পাস হয়, ইলেকট্রিসিটি মানে কি হয়, ইলেকট্রন যখন পাস করে তখন টেম্পারেচারটা কি হয়, বাড়ে না কমে না কনস্ট্যান্ট থাকে না কিছুই থাকে না। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সেটা হচ্ছে কি ইনক্রিজেস। কারণ ইনক্রিজ কেন হচ্ছে, কারণ ইনক্রিজের জন্য হচ্ছে ইলেকট্রন যখন পাস করছে, একটা পার্টিকেলস ইলেকট্রন যখন পাস করছে তার মধ্যে একটা ফ্রিকশন তৈরি হচ্ছে, ফ্রিকশন হওয়ার জন্য কিন্তু হচ্ছে তারের টেম্পারেচারটা কি হচ্ছে, ইনক্রিজ করছে। বুঝতে পেরেছো? দ্য টেম্পারেচার অফ মেটাল ওয়্যার ইনক্রিজেস ওয়েন কারেন্ট ইজ পাস থ্রু ইট। ইলেকট্রন যখন পাস করছে মেটাল ওয়্যার দিয়ে, তখন কি হচ্ছে, ফ্রিকশনের কারণে কিন্তু টেম্পারেচারটা কি হচ্ছে, ইনক্রিজ করছে মেটাল ওয়্যারের। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, when a light wave is reflected from a mirror there is a dash change in it. যখন মিরর থেকে, যখন কোন একটা মিরর আছে, ধরো একটা মিরর আছে, এখান থেকে যখন একটা লাইট রে রিফ্লেক্ট করলো, ঠিক আছে, একটা লাইট রে যখন রিফ্লেক্ট করলো, তখন যে এখান থেকে যে লাইট রেটা ঢুকছে আর এ লাইট রে যখন বেরাচ্ছে, রিফ্লেক্ট করার পর বেরাচ্ছে, তার কিসের চেঞ্জ হচ্ছে, লাইট রেটার মধ্যে কি চেঞ্জ হচ্ছে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড। তাহলে যখন একটা ইনসিডেন্ট রে ঢুকছে, একটা রিফ্লেক্টেড রে যখন বেরাচ্ছে, যখন মিররে স্ট্রাইক করছে একটা রে, তখন তার একটা অ্যাম্পলিটিউড হয়, আর যখন রিফ্লেক্ট করে তখন তার একটা অ্যাম্পলিটিউড হয়। তাহলে অ্যাম্পলিটিউডের মধ্যে কি একটা ডিফারেন্স হয়। ক্লিয়ার? তো দেখে নিই এর ব্যাপারে একটু, when a light wave is reflected from a mirror there is change in its amplitude because reflected wave is reflected in a phase with the incoming wave. তাহলে যখন একটা ইনসিডেন্ট রে যখন মিররে স্ট্রাইক করছে, স্ট্রাইক করার পর মিরর থেকে রিফ্লেক্ট করছে, তার অ্যাম্পলিটিউড কিন্তু কিছুটা হলেও চেঞ্জ হচ্ছে। ইনসিডেন্ট রের যে অ্যাম্পলিটিউড আছে, রিফ্লেক্টেড অ্যাম্পলিটিউডের মধ্যে কিছু ডিফারেন্স থাকবে। তাহলে একমাত্র যখনই কোনো ইনসিডেন্ট রে ঢুকছে আর রিফ্লেক্টেড রে বেরোচ্ছে, তখন কিছু চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে কি অ্যাম্পলিটিউডটা তার চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? বাকি ফ্রিকোয়েন্সি কিন্তু সবসময় সেম থাকবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, হোয়াট ইজ দ্য মিনিমাম এস্কেপ ভেলোসিটি অফ আ রকেট টু বি লঞ্চ ইনটু স্পেস। রকেট যখন লঞ্চ করা হয়, স্পেস যাওয়ার জন্য রকেট যখন লঞ্চ করা হয়, রকেটের কত স্পিডকে রকেটে ছাড়লে সেটা স্পেসটাকে ক্লিয়ার আউট করবে। তাহলে কতটা স্পিডে ছাড়তে হবে রকেটটাকে, এস্কেপ ভেলোসিটি তাহলে কত? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে 11 কিলোমিটার পার সেকেন্ড। মানে 11 কিলোমিটার প্রতি সেকেন্ডের বেগে যদি কোনো জিনিসকে যদি ছাড়া হয় পৃথিবীর নিচের থেকে, সেই জিনিসটা কিন্তু এস্কেপ ভেলোসিটি পেরিয়ে যাবে। তুমি যদি নিজের হাত থেকেও যদি 11 কিলোমিটার পার সেকেন্ডে যদি কোনো জিনিসকে ছোড়ো, সেটা কিন্তু এস্কেপ ভেলোসিটি পেরিয়ে যাবে। যখন রকেটকে লঞ্চ করা হয় স্পেস যাওয়ার জন্য, তখন কিন্তু এস্কেপ ভেলোসিটিটা কিন্তু মাথায় রেখেই কাজ করা হয়। ক্লিয়ার? তো দেখে নিয়ে ব্যাপারে, এস্কেপ ভেলোসিটি ইজ আ মিনিমাম স্পিড নিডেড ফর অ্যান অবজেক্ট টু ব্রেক ফ্রি ফ্রম দ্য গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন অফ আ ম্যাসিভ বডি।
তো এসকেপ ভেলোসিটির মানে হচ্ছে কি, একটা গ্র্যাভিটেশন একটা অ্যাট্রাকশন থাকে তো আর্থের মধ্যে, সেই গ্র্যাভিটেশন অ্যাট্রাকশনটাকে যদি আমি ওভারকাম করতে চাই, বাইরে যদি যেতে চাই তার বাইরে, তাহলে কতটা স্পিডে যেতে হবে, সেটা হচ্ছে 11 কিলোমিটার প্রতি সেকেন্ড স্পিডে যদি আমি যাই, তাহলে কিন্তু আমি গ্র্যাভিটেশন ফোর্সকে আমি ছাড়িয়ে যেতে পারবো। তো সেই স্পিডে কিন্তু রকেটটাকেও কিন্তু লঞ্চ করা হয়। ক্লিয়ার? দ্য এসকেপ ভেলোসিটি ফ্রম আর্থ ইজ অ্যাবাউট 40,270 কিলোমিটার, দ্যাট ইজ 25,020 মাইল per hour. The maximum escape velocity of rocket to be launched into space is 11 কিলোমিটার per second. তাহলে আর্থের যদি এসকেপ ভেলোসিটি যদি পেরোতে চাই, আর্থের যদি আমি অ্যাটমসফিয়ার যদি পেরোতে চাই, তাহলে আমাকে কত স্পিডে যেতে হবে, সেটা হচ্ছে 40,000 কিলোমিটার 270 কিলোমিটার পার আওয়ার, অথবা 25,020 মাইল পার আওয়ার, এই স্পিডে যেতে হবে। আর রকেট যেটা লঞ্চ করা হয়, মিনিমাম এসকেপ ভেলোসিটি যেটা হয়, সেটা হচ্ছে 11 কিলোমিটার প্রতি সেকেন্ড। এই স্পিডে কিন্তু সবসময় রকেটকে লঞ্চ করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, সাউন্ড ক্যান পাস থ্রু। তার সাউন্ড কোন মাধ্যম থেকে কিন্তু পাস করতে পারবে না। সাউন্ড কিন্তু যদি কোনো অবজেক্ট, যদি মনে করো দুটো, মানে একজন আছে এখানে একজন আছে, এর মধ্যে যদি কোনো পার্টিকেলস যদি না থাকে, ঠিক আছে, কোনো যদি পার্টিকেলস বলতে কোনো যদি মনে করো সলিড লিকুইড গ্যাস যদি না থাকলো, তাহলে কিন্তু সাউন্ড পাস করবে না। কারণ সাউন্ড কি দরকার, সাউন্ডের কিন্তু একমাত্র মিডিয়াম দরকার। সাউন্ড হচ্ছে এমন একটা এনার্জি যার মিডিয়াম দরকার হয় সেটা প্রোপাগেট করার জন্যে। ঠিক আছে, যদি তাহলে সাউন্ড কিসের থেকে পাস হবে না, ভ্যাকুয়ামের সাথে কিন্তু সাউন্ড পাস হবে না। তাই জন্য স্যাটেলাইট যখন স্পেসে যায় তখন কী হয় দেখবে, অ্যাস্ট্রোনটরা কিন্তু হ্যান্ড ডাইরেকশন বা অন্য কোনো মিডিয়ামে তারা কথা বলে, যদি সেখানে কেউ যদি চেঁচায় কিন্তু কেউ শুনতে পারবে না, কারণ সেখানে কি আছে, ভ্যাকুয়াম আছে, মানে কোনো কিছু পার্টিকেলস নাই। তো সে কারণে কিন্তু ভ্যাকুয়ামে কিন্তু সাউন্ড প্রডিউস করতে পারবে না। ক্লিয়ার? দেখে নেওয়ার ব্যাপারে একটু, সাউন্ড ক্যানট ট্রাভেল থ্রু পারফেক্ট ভ্যাকুয়াম। আ ভ্যাকুয়াম ইজ অ্যান এরিয়া উইদাউট এয়ার লাইক স্পেস। So sound cannot travel through space because there is no matter for vibration to work. তাহলে সাউন্ড যখন, সাউন্ডের কী দরকার, একটা পার্টিকেলস দরকার, সেটা ভাইব্রেট করবে, ভাইব্রেট করলে কিন্তু সাউন্ড প্রডিউসড হবে বা সাউন্ড শুনতে পারবো। তো স্পেসে কী আছে, কিছুই নেই, তো সে কারণে কিন্তু সেখানে কী হবে, কোনো সাউন্ড প্রডিউসড হবে না। আর স্পেসে কী আছে, তাহলে ভ্যাকুয়াম আছে, আর ভ্যাকুয়াম মাত্র কিন্তু সাউন্ড কিন্তু ভ্যাকুয়ামে প্রডিউসড হয় না। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে না কি আছে, দ্য স্ট্রংগেস্ট ফোর্স ইন নেচার ইজ। আমাদের নেচারে সবথেকে স্ট্রংগেস্ট ফোর্স কোনটি? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। তো আমাদের পৃথিবীতে বা আমাদের নেচারে সবথেকে যে স্ট্রংগেস্ট ফোর্স হচ্ছে সেটা হচ্ছে কি, নিউক্লিয়ার ফোর্স। ক্লিয়ার? তো একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য স্ট্রং নিউক্লিয়ার ফোর্স অলসো কল্ড দ্য স্ট্রং নিউক্লিয়ার ইন্টারাকশন ইজ দ্য স্ট্রংগেস্ট অফ 4 ফান্ডামেন্টাল ফোর্সেস, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল, ইলেকট্রোম্যাগনেটিক, স্ট্রং অ্যান্ড উইক অফ নেচার। তাহলে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স যেটিকে জানা হয় আর একটা স্ট্রং নিউক্লিয়ার ইন্টারাকশন, সেটা হচ্ছে কিন্তু স্ট্রংগেস্ট ফোর্স। চারটে যে ফান্ডামেন্টাল ফোর্সেস আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং ফোর্স এবং উইক ফোর্স, এই চারটে ফান্ডামেন্টাল ফোর্সের থেকেও কিন্তু সব থেকে স্ট্রংগেস্ট হচ্ছে কি, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। ক্লিয়ার? নেচারে কিন্তু চারটে ফান্ডামেন্টাল ফোর্স আছে, গ্র্যাভিটেশনাল, ইলেকট্রোম্যাগনেটিক, স্ট্রং আর উইক, এটা হচ্ছে নেচারের চারটে ফোর্স। তার থেকেও কিন্তু স্ট্রংগেস্ট ফোর্স হচ্ছে কি, নিউক্লিয়ার ফোর্স। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন কি আছে, অ্যান ইমেজ ফর্মড অন রেটিনা অফ অ্যান আই পারসিস্ট অ্যাবাউট ড্যাশ আফটার রিমুভাল অফ স্টিমুলাস। এটার কোয়েশ্চেনটা মানে হচ্ছে পারসিস্টেন্স অফ ভিজন। তাহলে আমাদের চোখের যে রেটিনা হচ্ছে বা চোখের ভিজনের পারসিস্টেন্স কত বা পারসিস্টেন্স অফ ভিজন কত, সেটা হচ্ছে কত, 1/10 সেকেন্ড। মানে যদি মনে করো আমাদের চোখের সামনে থেকে যদি 1/10 যদি স্পিডে যদি কোনো কিছু যদি বেরিয়ে যায়, তাহলে সেই জিনিসটা কিন্তু রেটিনা ক্যাপচার করতে পারে না। ঠিক আছে, মিনিমাম 1/10 সেকেন্ড কিন্তু রেটিনাতে পৌঁছাতে হবে, তাহলে গিয়ে জিনিসটা সে ক্যাপচার করতে পারা যায়। বাকি যদি ফাট করে যদি পেরিয়ে যায়, সেটা কিন্তু আমরা ভালো করে রেটিনা কিন্তু সেটাকে ক্যাপচার করতে পারে না। ক্লিয়ার? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, 0.1 সেকেন্ড। অ্যাকচুয়ালি যখন আমরা ভিডিও দেখি না, সিনেমা দেখি, অ্যাকচুয়ালি ভিডিও বলে কোনো জিনিস হয় না। সেটা হচ্ছে কি, ক্যামেরায় কি করে, মাল্টিপল ইমেজ কয়েক সেকেন্ডে সেটাকে ফ্রেম করে, মাল্টিপল ইমেজ কিন্তু সেটাকে ফ্রেম করে, আর সেটা কিন্তু একটা সিকোয়েন্স ওয়াইজ চলে যায়, সেটা হচ্ছে কি তোমার মানে সেটা সিকোয়েন্স ওয়াইজ হয়ে গেলে সেটা হচ্ছে কি ভিডিওর মতন লাগে। অ্যাকচুয়ালি ভিডিওর জিনিসটা হচ্ছে কি, মাল্টিপল ইমেজ, কয়েক সেকেন্ডের মধ্যে মাল্টিপল ইমেজ কিন্তু ফর্ম হয় ক্যামেরার মধ্যে, সেটাই কী হয়, ট্রান্সফর্ম হয় ভিডিওতে। বুঝতে পারে? ফ্লিপবুক দেখেছো না, ফ্লিপবুক যখন ওই আমরা আঁকি এক একটা জিনিস, তখন এক একটা থাকে, যখন ফ্লিপবুকটা যদি মনে করো আমরা একটু ফোল্ড করি, যখন আমরা পেজগুলোকে খুব স্পিডে টার্ন করি, তখন ভিডিওর মতন লাগে, তো সেই জিনিসটা হচ্ছে কিন্তু ক্যামেরার কাজ। বুঝতে পেরেছো? তো দেখে নিয়ে ব্যাপারে, ইমেজ
formed on retina is eye persistent about 0.1 second after the removal of stimulus. এটা হচ্ছে কি persistent of vision, মানে 1/10 সেকেন্ড বা 0.1 সেকেন্ডের আগে যদি কোনো জিনিস আমাদের চোখের সামনে দিয়ে পেরিয়ে সেটা কিন্তু আমরা ভিজিবল বা দেখতে পারবো না, কারণ সেটা কিন্তু রেটিনার মধ্যে পৌঁছাচ্ছে না। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, লেন্স ইজ মেড আপ অফ হুইচ টাইপ অফ গ্লাস। জেনারেলি যে লেন্সগুলো হয় সেগুলো কোন গ্লাস দিয়ে এগুলোকে তৈরি করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফ্লিন্ট গ্লাস। জেনারেলি যে লেন্সগুলো হয় সেগুলো কী দিয়ে তৈরি করা হয়? ফ্লিন্ট গ্লাস দিয়ে তৈরি করা হয়। একটু দেখে নিই ব্যাপারে, দ্য কারেন্টলি নোন ফ্লিন্ট গ্লাসেস হ্যাভ রিফ্লেকটিভ ইন্ডেক্সেস অফ রেঞ্জিং বিটুইন 0.145 টু 2.00। তাহলে বর্তমানে যে সমস্ত লেন্সগুলো তৈরি করা হয় সেগুলো কী হচ্ছে? ফ্লিন্ট গ্লাসেস দিয়ে তৈরি করা হচ্ছে। তার রিফ্লেকটিভ ইন্ডেক্স কত হচ্ছে সেটা হচ্ছে কোন জায়গার মধ্যে থাকে বা কোন রেঞ্জের মধ্যে থাকে, সেটা হচ্ছে 0.145 টু 2.00, এই রেঞ্জের মধ্যে রিফ্লেকটিভ ইন্ডেক্সগুলো থাকে ফ্লিন্ট গ্লাসের। আর এগুলো দিয়ে কিন্তু জেনারেলি লেন্স তৈরি করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, ম্যাগনেটিজম অ্যাট দ্য সেন্টার অফ আ বার ম্যাগনেট ইজ ড্যাশ। বার ম্যাগনেট আমরা সবাই দেখেছি, ঠিক আছে, বার ম্যাগনেট আমরা সবাই দেখেছি, একদিকটা থাকে কি নর্থ, একদিকটা থাকে কি সাউথ। তাহলে মাঝে যদি হয় তাহলে মাঝে কী হয়? ম্যাগনেটিজমটা মাঝে কী থাকে? সেটা হচ্ছে কি জিরো। ক্লিয়ার? অপশন সি হচ্ছে এর কারেক্ট আনসার, অপশন সি হচ্ছে জিরো। কারণ সবথেকে বেশি ম্যাগনেটিজম থাকে হচ্ছে, মানে সবথেকে বেশি ম্যাগনেটিক প্রপার্টি থাকে সেটা হচ্ছে কি পোলসে। সবথেকে বেশি কিন্তু পোলসগুলোতে কী থাকে? ম্যাগনেটিক প্রপার্টিটা থাকে। আর যত সেন্টারে আসে তত কী হবে? কমতে থাকবে। আর একদম যদি সেন্টারে চলে আসে সেটা কী হতে হবে? জিরো হবে। ক্লিয়ার? তো দেখে নিই আমরা, দ্য ডেন্সিটি অফ ফিল্ড লাইন্স অন দ্য পিকচার ইজ ম্যাক্সিমাইজ অ্যাট দ্য পোলস। ম্যাক্সিমাম কোথায় থাকে? পোলসে থাকে অফ দ্য বার ম্যাগনেট অ্যান্ড মিনিমাইজ অ্যাট দ্য সেন্টার। আর যত সামনে আসতে হবে তত কী হবে? এর ম্যাগনেটিক প্রপার্টিটা কমতে থাকবে। তাহলে একদম যখন মিডিলে চলে আসবে মিডিলে থাকে কি জিরো। বুঝতে পেরেছ? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন দেখেন কি আছে, 1 কিলো ক্যালোরি ইজ ইকুয়ালস টু ড্যাশ। 1 কিলো ক্যালোরির ভ্যালু কত? সঠিক উত্তরে যাবে অপশন এ 1000 ক্যালোরি। 1 কিলো, কিলো মানে হচ্ছে কি হাজার, তাহলে 1000 মানে 1000 ক্যালোরি হচ্ছে 1 কিলো ক্যালোরির, মানে 1 কিলো ক্যালোরির ভ্যালু। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, আ সানসেট অ্যান্ড সানরাইজেস অ্যারাইজ ডিউ টু। আমরা সূর্য উদয় অথবা সূর্য ডুবছে যেটা দেখি সেটা বিশেষ কি, সেটা কি দেখি আমরা, জিনিসটা কি হয়? তো সেটা হচ্ছে সঠিক উত্তরে যাবে অপশান সি, সেটা হচ্ছে রিফ্লেকশন। ঠিক আছে, আর্থের রিফ্লেকশনের কারণে কিন্তু সূর্য উদয় হচ্ছে আর সূর্য কিন্তু ডুবছে। ঠিক আছে, ইস্টে সেটা সানরাইজ হয়, ওয়েস্টে সানসেট হয়, সেটা কিন্তু দেখতে পাই আমরা কিসের জন্য? রিফ্লেকশনের জন্য কিন্তু আমরা দেখতে পাই। ক্লিয়ার? একটু দেখে নিই ব্যাপারে, দ্য সানলাইট টেক্স অন অ্যান অরেঞ্জ অর রেড কাস্ট উইচ we can see reflected from the clouds or other object as the colorful sunset। তাহলে সানরাইজ অথবা সানসেট যেটা দেখতে পারি, অরেঞ্জ অথবা রেড যেটা দেখতে পারি, সেটা কিন্তু রিফ্লেক্টেড রেজ হয়। ঠিক আছে, রিফ্লেক্টেড ক্লাউডস বা কোনো জিনিসে রিফ্লেক্ট করে সেই জিনিসটা দেখতে পাই, আর সেটা কিন্তু হচ্ছে কিসের উপরে? রিফ্লেকশনের জন্য কিন্তু আমরা জিনিসটা ভিজিবল দেখতে পাই। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, দ্য ভোল্টেজ ইন আ মোটর কার ব্যাটারি ইজ। তাহলে মোটর কার যেগুলো হয়, ঠিক আছে, কারের যে ব্যাটারি হয় তার সেই ব্যাটারির ভোল্টেজ কত? সঠিক উত্তরে যাবে অপশান সি, 12 ভোল্ট। জেনারেলি যে ব্যাটারিগুলো কারে ইউজ করা হয় সেই ব্যাটারির ভোল্টেজ কত হচ্ছে? 12 ভোল্টের ব্যাটারি থাকে। ক্লিয়ার? এটা দেখে নিই আমরা, মোস্ট লিড অ্যাসিড ব্যাটারি দ্যাট কার ইউজ ইজ 12 ভোল্ট অথবা 12.6 ভোল্ট টু প্রেসাইজ 2.1 ভোল্ট পার সেল। তাহলে কারে কি ইউজ করা হয়? অ্যাসিড ব্যাটারি যেগুলো ইউজ করা হয় সেগুলো কত ভোল্ট থাকে? সেটা হচ্ছে 12 ভোল্টে থাকে। তার প্রেসাইজ ভ্যালু কত হচ্ছে? 12.6 ভোল্ট। আর প্রত্যেকটা যে সেল থাকে তার ভ্যালু হচ্ছে 2.1 ভোল্টের। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, দ্য সাউন্ড প্রডিউসড বাই দ্য ব্যাট ইজ। চামচিকে যে সাউন্ডগুলো প্রডিউস করে সেই সাউন্ডটা কিন্তু আমরা শুনতে পাই না। কেন শুনতে পাই না? তার কারণ হচ্ছে সেই সাউন্ডগুলো প্রডিউস করে সেগুলো কি সাউন্ড? সেটা হচ্ছে আলট্রাসোনিক সাউন্ড। আমাদের যে ইয়ার হয়, হিউম্যান যে ইয়ার হয়, সেটা কত শুনতে পাই? সেটা হচ্ছে 20 হার্টস থেকে 20,000 হার্টস। আমি গত ক্লাসে কিন্তু তোমাদেরকে আমি এই জিনিসটা নিয়ে এক্সপ্লেন করেছিলাম। 20 হার্টস থেকে যদি নিচে হয় তাহলে সেটা বলি ইনফ্রাসোনিক, 20,000 হার্টস থেকে যদি উপরে হয় সেটা বলি আমরা কি? আলট্রাসোনিক। ঠিক আছে, তাহলে ব্যাট যে সাউন্ডটা প্রডিউস করে সেটা হচ্ছে কি? আলট্রাসোনিক সাউন্ড। একটু দেখে নিই ব্যাপারে, হিউম্যান ক্যান অনলি হিয়ার আপ টু অ্যাবাউট 16 কিলো হার্টস, দ্যাট ইজ 16,000 সাইকেল পার সেকেন্ড। তাহলে মানুষের যে কান হয় সেটা কিন্তু কতদূর সাউন্ড শুনতে পায়? সেটা হচ্ছে 16 কিলো হার্টস কিন্তু সাউন্ড শুনতে পায়। ব্যাট এমিটস সাউন্ড অ্যাট টিপিক্যাল 2 or 3 times হায়ার পিচ দ্যাট উই ক্যান্ট হিয়ার। তাহলে ব্যাট যে সাউন্ডটা এমিট করে সেটা কি হচ্ছে? 2 থেকে 3 গুণ বেশি হায়ার পিচে থাকে, তো সে কারণে কিন্তু আমরা সেই সাউন্ডটা শুনতে পাই না। ক্লিয়ার? চলো
নেক্সট কোয়েশ্চেন কি আছে, দ্য মিনিমাম নাম্বার অফ জিওস্টেশনারি স্যাটেলাইট নিডেড ফর আনইন্টারাপ্টেড গ্লোবাল কভারেজ। তাহলে কতগুলো গ্লোবাল স্টেশনারি স্যাটেলাইট বা জিও স্টেশনারি স্যাটেলাইট দরকার হবে যাতে পুরো আর্থটাকে কভার করা যেতে পারে। তো সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে 3টে। তাহলে একটা আর্থকে যদি কভার করতে হয়, পুরোপুরি আনইন্টারাপ্টেড গ্লোবাল কভারেজ যদি দিতে হয়, তাহলে 3টে কিন্তু মিনিমাম স্যাটেলাইট লাগবে জিনিসটা পুরোপুরি কভার করতে। আর 3টে অ্যাঙ্গেল কত হবে, প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু 120 ডিগ্রি করে থাকতে হবে, তাহলে কিন্তু পুরো জিনিসটাকে কভার করা যেতে পারে। ক্লিয়ার? ছবিটা দেখে তোমরা বুঝতে পেরেছো। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, a minimum 3 satellite placed at 120 degree to each other would able to give uninterrupted global coverage. Each satellite is that can see 42% of the earth surface. ঠিক আছে? তাহলে মিনিমাম কতগুলো স্যাটেলাইট লাগবে, 3টে স্যাটেলাইট লাগবে। আর 3টে স্যাটেলাইট কিন্তু 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু সেগুলোকে থাকতে হবে, তাহলেই কিন্তু পুরো আর্থটাকে সে কভার করতে পারবে। আর ইচ স্যাটেলাইট যেগুলো হবে সেগুলো কিন্তু 42% কিন্তু আর্থ সারফেসকে ইজিলি কভার করতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে 3টে মিনিমাম স্যাটেলাইট লাগবে, একটা গোটা আর্থে জিও স্টেশনারি স্যাটেলাইট লাগবে যাতে আনইন্টারাপ্টেড গ্লোবাল কভারেজ যাতে দেওয়া যেতে পারে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, দ্য কুলিং সিস্টেম অফ রেফ্রিজারেটর অলওয়েজ শুড বি অ্যাট ড্যাশ। রেফ্রিজারেটরের যে কুলিং সিস্টেমটা হয় সেই কুলিং সিস্টেমটা জেনারেলি কোথায় থাকা উচিত? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে বটম। সবসময় কিন্তু পিছন দিকে নিচের দিকে কিন্তু কুলিং সিস্টেমটা থাকে ফ্রিজের মধ্যে। একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য কুলিং সিস্টেম কন্ডেন্সার কয়েলস লোকেটেড অ্যাট দ্য বটম অফ রেফ্রিজারেটর বিহাইন্ড দ্য কিক প্লেট। তাহলে কুলিং যে সিস্টেমটা হয়, কন্ডেন্সার কয়েল যেটা হয় সেটা কিন্তু রেফ্রিজারেটরের নিচে থাকে। ঠিক আছে? নিচে থাকে, কোথায় থাকে সেটা হচ্ছে বিহাইন্ড দ্য কিক প্লেট। কিক প্লেটের পিছনটা কিন্তু কুলিং সিস্টেম বা কন্ডেন্সার কয়েলটি থাকে হচ্ছে রেফ্রিজারেটরের মধ্যে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, আ ব্ল্যাক বডি ক্যান অ্যাবজর্ব রেডিয়েশন অফ ড্যাশ। ব্ল্যাক বডি যেগুলো হয় সেগুলো কতটা রেডিয়েশন সে অ্যাবজর্ব করতে পারবে, কতগুলো রেডিয়েশন সে অ্যাবজর্ব করতে পারবে? সঠিক উত্তরে যাবে অপশন সি, অল ওয়েভলেংথ। তো সমস্ত ওয়েভলেংথ কিন্তু ব্ল্যাক বডি ইজিলি অ্যাবজর্ব করতে পারবে। তো সে কারণে দেখবে গরমকালে সবাই অ্যাডভাইস করে যে সবসময় কিন্তু কালো জামা না পরতে, সবসময় পরতে কি লাইট কালারের জামা পরতে। লাইট কালারে কী হবে, ওয়েভলেংথগুলো কী হবে, অ্যাবজর্ব করবে না, সেগুলো সব রিফ্লেক্ট করে যাবে। হোয়াইট জিনিস হচ্ছে এমন যে কোনো জিনিসকে সে অ্যাবজর্ব করে না, সবগুলোকে এমিট করে। আর ব্ল্যাক হচ্ছে এমন যে সব জিনিসগুলোকে অ্যাবজর্ব করে, কোনো জিনিসকে এমিট করে না। ক্লিয়ার? তো সে কারণে ব্ল্যাক পরলে গরমকালে গরম বেশি লাগবে, লাইট যদি পড়ো তাহলে সেখানে কী হবে, গরমটা একটু হলেও কম লাগবে। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে, a black body is idealized physical body that absorb all incident electromagnetic radiation regardless of frequency of angle of incident. তাহলে ব্ল্যাক বডি হচ্ছে এমন একটা জিনিস যেগুলো কিন্তু প্রত্যেকটা লাইট বা প্রত্যেকটা কালার সে কিন্তু ইজিলি অ্যাবজর্ব করতে পারে। তো সে কারণে ব্ল্যাক বডি কী হয়, প্রেফার করা হয় ব্ল্যাক জিনিস গরমকালে না পড়ার জন্য, কারণ প্রত্যেকটা ওয়েভলেংথ কিন্তু ব্ল্যাক বডি ইজিলি অ্যাবজর্ব করতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনটা কি আছে, দ্য স্পিড অফ লাইট ইজ ড্যাশ ওয়াইল পাসিং থ্রু গ্লাসেস। একটা মিডিয়াম থেকে যদি মনে করো একটা এয়ার হচ্ছে আর এটা হচ্ছে একটা গ্লাস, এয়ার থেকে যখন গ্লাসে যখন একটা লাইট পাস করবে তার কি হচ্ছে, একটা অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। এটা ইনসিডেন্ট রে, এটা হচ্ছে কি রিফ্র্যাক্টেড রে। তাহলে রিফ্র্যাক্টেড হচ্ছে, অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। তো অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার রিজনটা কি, সেটা হচ্ছে কি, যখন একটা লাইট পাস করছে একটা রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়াম, তখন কী হয়, তার স্পিডটা কী হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? তাহলে সঠিক উত্তর কোনটা যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সেটা হচ্ছে মিনিমাম। দ্য স্পিড অফ লাইট ইজ মিনিমাম ওয়াইল পাসিং থ্রু দ্য গ্লাস। তা গ্লাস থেকে যখন মানে এয়ার থেকে যখন গ্লাসে ঢুকবে তখন কী হবে, স্পিডটা একটু হলেও কমে যাবে, কারণ এয়ারের থেকে যখন ডেন্সার মিডিয়ামে ঢুকছে তখন স্পিড অফ লাইট কী হয়, কমে। ক্লিয়ার? তো দেখে নিয়ে ব্যাপারে, দ্য স্পিড অফ লাইট উইল মিনিমাম ওয়াইল পাসিং থ্রু এ গ্লাস বিকজ দ্য অপটিক্যাল ডেন্সিটি অফ দ্য গ্লাস ইজ ভেরি হাই। তাহলে রিয়ারের মিডিয়ামে কী হচ্ছে, এখানে কি হচ্ছে, ডেন্সিটি কী হচ্ছে, অনেক কম, এখানে কি হচ্ছে, ডেন্সিটি বেশি। তো ডেন্সিটি বেশি হওয়ার কারণে কী হচ্ছে, স্পিড অফ লাইটটা কী হচ্ছে, আস্তে হয়ে যাচ্ছে। তো সে কারণে কী হবে, যখনই একটা রিয়ারের মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়াম যখনই কোনো লাইট রে পাস করবে তখন তার স্পিড কী হবে, একটু হলেও কমে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনটা কি আছে, হু মেজার দ্য ভেলোসিটি অফ লাইট ফার্স্ট। তা লাইটের যে ভেলোসিটি এইটি প্রথম কে মেজার করেছিলেন? সঠিক উত্তরে যাবে অপশন বি, অলাস রোমার। তো অলাস রোমার হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি লাইটের স্পিড বা লাইটের ভেলোসিটিটা উনি মেজার করেছিলেন। একটু দেখে নিয়ে ব্যাপারে, অলাস রোমার মেজার দ্য ডিলে অ্যান্ড নোয়িং অ্যাপ্রক্সিমেটলি দ্য ডায়ামিটার অফ দ্য আর্থস অরবিট মেড দ্য ফার্স্ট গুড এস্টিমেট অফ দ্য স্পিড অফ লাইট। তো অলাস রোমার হচ্ছেন প্রথম পার্সন যিনি লাইটের ভেলোসিটিটাকে প্রথমবার মেজার করেছিলেন এবং
আর্থ অরবিটের যে ডায়ামিটার আছে সেটাও কিন্তু উনি অ্যাপ্রক্সিমেটলি একটা মেজারমেন্ট দিয়েছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে, মুভিং ইলেকট্রিক চার্জ প্রডিউস। তাহলে যখন একটা মেটাল ওয়্যার থেকে ইলেকট্রন যখন পাস করে বা চার্জ যখন পাস করে তখন কি প্রডিউস হয়, সেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ম্যাগনেটিক ফিল্ড। আমরা সবাই ইলেকট্রোম্যাগনেটিজম পড়েছিলাম, সেটা হচ্ছে কি যদি কোনো একটা লোহার জিনিস নিই তার উপর যদি নেকেড ওয়্যার যদি আমরা র্যাপ করে দিই, সেই দুটো টার্মিনাল বার করে যদি আমি পজিটিভ আর নেগেটিভ যদি আমি সেটাকে কানেক্ট করি ব্যাটারির সাথে বা সেলের সাথে, তখন এটা কি কাজ করবে, একটা ইলেকট্রোম্যাগনেটিজম মতন কাজ করবে। ঠিক আছে, তাহলে যখনই ইলেকট্রিক ওয়্যার থাকে, ইলেকট্রিক ওয়্যার থেকে যখন ইলেকট্রন পাস করে বা চার্জ যখন পাস করে তখন কি তৈরি হয়, তার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ক্লিয়ার? এটা তুমি নিজে ঘরেও যদি দেখতে পারো, যদি তোমাদের কাছে যদি কম্পাস থাকে, ঠিক আছে, ম্যাগনেটিক যদি কম্পাস থাকে, তাহলে সেই কম্পাসগুলোকে নিয়ে যদি তুমি যেখান থেকে তোমার কারেন্টটা ফ্লো করছে মানে যে তারগুলো থেকে, বা তুমি যেখান থেকে যে কেসিং থাকে না, কেসিং ওপর যদি লাগিয়ে রাখো তখন দেখবে একটু ডিফ্লেকশন দেখাবে। তা সেটা কি প্রুভ হচ্ছে যে ইলেকট্রিক যখন পাস করছে তখন কি হয়, তখন ম্যাগনেটিক ফিল্ড কিন্তু তৈরি হয়। ক্লিয়ার? তো একটু দেখে নিই ব্যাপারে। মুভিং ইলেকট্রিক চার্জেস প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড। যখনই ইলেকট্রন পাস হয়, কারেন্ট যখনই পাস হয় তখন কী হয়, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু তৈরি হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো তো আজকের শেষ প্রশ্ন দেখে কি আছে, 1 নটিক্যাল মাইল ইজ ইকুয়াল টু ড্যাশ। 1 নটিক্যাল মাইল, শিপ যে চলে না, আমরা শিপের স্পিডগুলো কিসে মেজার করে, শিপ বোট এগুলো স্পিডে মেজার করি হচ্ছে কি নটিক্যাল মাইলসে। তাহলে 1 নটিক্যাল মাইলের ভ্যালু কত? তার সঠিক উত্তর হয়ে যাবে অপশনে 1852 মিটার পার আওয়ার। মানে 1 ঘন্টায় 1852 মিটার চলাকে বলা হচ্ছে কি 1 নটিক্যাল মাইল। ক্লিয়ার? একটু দেখে নেওয়ার ব্যাপারে। The rate of 1 knot equal to 1 nautical mile per hour. 1 nautical mile equals to 1852 মিটার। মানে 1852 মিটার যদি কোনো মুভমেন্ট হয়, ঠিক আছে, বিশেষ করে শিপ, তার সেগুলোকে বলা হচ্ছে কি 1 নটিক্যাল মাইল। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই কোয়েশ্চেনটা। বুঝতে পেরেছো? তো এগুলো ছিল আজকের বিশেষ কোয়েশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। 25টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল সায়েন্সের উপরে, বিশেষ করে ফিজিক্সের উপরে। ভালো করে তোমরা কিন্তু কোয়েশ্চেনগুলো মনে রাখার চেষ্টা করবে, যদি দরকার পড়ে এগুলো কিন্তু খাতায় একটু নোট ডাউন করে নিও, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু আসার চান্সেস কিন্তু অনেকটাই আছে। তার জন্য তোমাদের সাথে ক্লাসগুলো করাচ্ছি। আর এখন তোমরা অলরেডি খবর পেয়ে গেছো যে WBCS এক্সাম কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে, তোমরা কিন্তু আরও অ্যাম্পেল অফ সময় পাবে নিজের প্রিপারেশনটাকে আরও বেটার করার জন্য। তো যারা এখনও লাস্ট স্টেজে আসো প্রিপারেশন করার জন্য, জাস্ট কিছু বাকি, তারা কিন্তু ফুল ফোর্স দিয়ে ফুল এনার্জি দিয়ে পড়া শুরু করে দাও, কারণ অনেকটা টাইম পেয়ে যাবে তোমরা কিন্তু এখন নিজেদেরকে জাস্ট রিভিশন করার জন্য। তো সে কারণে তোমাদের জন্য কিন্তু আরও অনেক ভালো ভালো ক্লাস আনার চিন্তাভাবনা করছি আমরা। অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেক দিন ক্লাসগুলো ভালো করে ফলো করবে, এবং সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতিভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসের পিডিএফগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা পেয়ে যাবে। তোমরা এখনও যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করো না, অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্রোভাইড করা আছে, সেই লিঙ্কটা ক্লিক করে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে তোমরা যুক্ত হয়ে যাও। সেখানে কারণ সেখানে প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, তার সাথে কিন্তু নোটিফিকেশন তোমরা এখানে পেয়ে যাবে। ক্লিয়ার? আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের কাছে বলার আছে, এখনও যারা আমাদের MH এডুকেশন ল্যাব অ্যাপ ডাউনলোড করনি তারা অতি অবশ্যই কিন্তু MH এডুকেশন ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নাও, এবং সেখানে বিভিন্ন কোর্স চলছে, যে কোর্সে তোমাদের এনরোল করতে ইচ্ছুক তোমরা সেখানে এনরোলমেন্ট করে নিতে পারো। যদি তোমাদের কোনো স্পেশাল ডিসকাউন্ট দরকার পড়ে তোমাদেরকে কিন্তু আমাদেরকে ইনফর্ম করবে, তোমাদের কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দিয়ে প্রোভাইড করা হবে। ক্লিয়ার? তো ক্লাসটা আমি এখানে শেষ করলাম। ক্লাস যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই তোমাদের রিকোয়েস্ট থাকবে একটা আমাদের ভিডিওগুলোকে লাইক করো, এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটি প্রেস করে দাও। যখন কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।